ভিসার জন্য মার্কিন দূতাবাসে খালেদা জিয়া চ্যারিটেবল ও বড় পুকুরিয়া মামলায় খালাস। ৩৭টির মধ্যে ২৮টির নিষ্পত্তি। চট্টগ্রামে সরকারি কৌশলী সাইফুলের জানাজায় মানুষের ঢল। হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। আইনজীবী হত্যায় গ্রেপ্তারদের ৬ জনের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের। ইসকন সন্ত্রাসী সংগঠন হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল। Again a huge appeal and given. Bangladesh go on to beat Ireland to lead the series. এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের জয় টাইগ্রেসদের। মিরপুরের হোম গ্রাউন্ডে শারমিন ফারজানাদের দাপট। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। ভিসা প্রক্রিয়ার জন্য মার্কিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টা ২০ গুলশানের বাসভবন ফিরোজা থেকে মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙ্গুলের ছাপ দিতে বাড়িধারায় মার্কিন দূতাবাসে যান তিনি। পরে বিকাল ৩টায় মার্কিন দূতাবাস থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এই সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মার্কিন দূতাবাস থেকে গুলশানের বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে সবশেষ খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আমরা বিগত কয়েকদিন ধরেই শুনছিলাম যে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন চিকিৎসার জন্য। এই কারণেই কি তিনি বাড়িধারায় মার্কিন দূতাবাসে গিয়েছিলেন কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ গালিব, ঠিক একই কারণেই আসলে তিনি মার্কিন দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি এখানে ফিরেছেন ঠিক ৩টা ৫ তিনি আবার মার্কিন দূতাবাস থেকে ফিরে এসেছেন গুলশানের এই ফিরোজা বাসায়। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া দুপুর ২টা নাগাদ আসলে এই ফিরোজা বাসা থেকে তিনি মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বের হন এবং সেখানে তিনি ২টা ২০ পৌঁছান এবং এরপরে সেখানে প্রায় ৪৫ মিনিট তিনি অবস্থান নেন। সেখানে আমরা যতটুকু জানি যে মার্কিন ভিসা প্রক্রিয়ার কারণে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্যই বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে গিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসান, তিনি একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বটে। আরও একজন চিকিৎসক ছিলেন ডাক্তার মামুন এবং বিএনপির যে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তিনিও বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন। এবং আমরা আসলে যেটি জানি যে বেগম খালেদা জিয়া আগামী মাসে তার যুক্তরাজ্য হয়ে তারপরে যুক্তরাষ্ট্রে যাবার কথা রয়েছে। সেখানে যুক্তরাজ্যে অবস্থানের পর তারেক রহমানের সঙ্গে তার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করার পর এরপরে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার যাবার কথা রয়েছে এবং সেখানে আমরা আসলে যেটি জানি যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আসলে তিনি নানা রকম শারীরিক অসুস্থতা জটিলতা নিয়ে তিনি রয়েছেন। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলে তার বিভিন্ন মামলা থেকেও তিনি খালাস পাচ্ছেন। একইভাবে তিনি কিন্তু এখন উন্নত চিকিৎসার জন্য তার দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে বিদেশে যাওয়ার। সেই সুযোগটি কিন্তু এখন বেগম খালেদা জিয়া নেবেন তার উন্নত চিকিৎসার জন্য। এবং আমরা এখানে দেখেছি যে বিএনপির বিভিন্ন সূত্রে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে মূলত উন্নত চিকিৎসা নেওয়ার জন্যই তিনি আসলে আমেরিকায় যাবেন। এবং আমরা যেটি দেখেছি যে মার্কিন দূতাবাসে যাওয়ার পরে সেখানে তিনি দীর্ঘ ৪৫ মিনিট অবস্থানের এবং সেই ৪৫ মিনিটে তার যে মার্কিন ভিসা প্রক্রিয়ার যেসব প্রক্রিয়া সেখানে ছিল আজকের জন্য সেগুলো তিনি সেরেছেন। সেখানে ছিল ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টও কিন্তু তিনি দিয়েছেন এবং এরপরই কিন্তু তিনি ফিরে এসেছেন গুলশান এর বাসা ফিরোজায় এবং এখানে তিনি এখন বাসাতেই অবস্থান করছেন। তো এই ছিল গালিব আমার কাছে বেগম খালেদা জিয়ার মার্কিন দূতাবাসে যাবার সবশেষ তথ্য।
মার্কিন ভিসা নিতে বাড়িধারায় মার্কিন সেখানে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া আঙ্গুলের ছাপ দিতে। তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এদিকে দেড় যুগ পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালাস দেন হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির 2 মামলায় আইনিভাবে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এছাড়া 18 বছর পর বড়পুকুরিয়া দুর্নীতির মামলায়ও খালাস পেলেন বেগম জিয়া। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা 37 মামলার 28টি নিষ্পত্তি হলো। বিএনপির আইনজীবীরা বলছেন এসব মামলা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। অভিযোগ আনা হয় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেয় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। বুধবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আপিলের শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে দণ্ডপ্রাপ্ত করেছে বলে অভিযোগ করেন তার আইনজীবী। 1.5 যুগ পর ন্যায় বিচার পেলেন বেগম জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। দুদকের আইনজীবী জানান খালেদা জিয়া ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ করেননি, অভিযোগ সঠিক ছিল না। চ্যারিটেবল ট্রাস্ট এমন একটা ট্রাস্ট যেখানে অনেক মানুষ, এমনকি বেশি মানুষই কোনো রকম প্রকাশ করতে চায় না নিজের নাম, গোপনে দিয়ে আসে, কারণ এটাতে সব বেশি। ওই যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই, এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন টাইপের হয়ে গেছে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির 158 কোটি টাকা দুর্নীতির মামলায় 18 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন আদালত। মামলা থেকে অব্যাহতি পেয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগ সরকার এই মামলা দিয়েছিল। দুঃখের কথা হলো যে আমাদের মতো লোক, আমাদের এই বয়সে, আমাদের গত 16 বছরে অনেকগুলো বছর আমাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে, মা বাবার সঙ্গে দেখা হয় নাই, স্ত্রী পুত্রের সঙ্গে দেখা হয় নাই এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারেনি। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোন রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ পর্যন্ত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা 37টি মামলা থেকে 28টি মামলা নিষ্পত্তি হয়ে গেল। জাহিদ হাসান, এখন, ঢাকা। 10 কোটি 31 লাখ টাকার চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান সহ 8 জন। এছাড়া 2008 সালে জাতীয় রাজস্ব বোর্ডের কর ফাঁকির মামলা থেকেও খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে তারেক রহমান মামলা দুটো থেকে অব্যাহতি পান। তারেক রহমানের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের মদদে মামলা দুটো দায়ের করা হয়েছিল। গত 5ই নভেম্বর ফাইনাল রিপোর্ট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবির। তিনি ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়ে বাদী এই মামলা করেন। প্রকৃতপক্ষে গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যান্যদের উনি চিনতেন না, কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই বলেও জানিয়েছেন। সেক্ষেত্রে
বিজ্ঞ আদালতে এই রিপোর্ট আসার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্যদেরকে বিজ্ঞ আদালত অদ্য দণ্ডবিধি 385, 386 এবং 387 ধারার যে অভিযোগ, সেই অভিযোগের ফাইনাল রিপোর্ট প্রাপ্তির পরে তথ্যগত ভুল প্রমাণিত হয় অব্যাহতি দিয়েছেন। চট্টগ্রামের সরকারি কৌশলী সাইফুল ইসলাম হালিফ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বন্দরনগরী। বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ থেকে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন তারা। এদিকে বন্দরনগরীর জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি জামাতের নেতাকর্মীরা। এ সময় পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সমন্বয়করা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা। মুহূর্তেই যা রূপ নেয় গণজমায়েতে। সকাল 10টায় লাখো মুসল্লির অংশগ্রহণে হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলেও দাবি করেন তারা। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব। যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমি বলছি। এর আগে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবীরা। পরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অশ্রুসিক্ত চোখে সহকর্মীর জানাজায় অংশ নেন আইনজীবীরা। এ সময় জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল। সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এদিকে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 27 জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে 6 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্য। যারা এই ধরনের উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য, আটকের জন্য আমরা কিন্তু সারা রাত ব্যাপী আমাদের যৌথ বাহিনী একটা অভিযান পরিচালনা করেছে। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। হত্যার ঘটনা কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার 27 জনের মধ্যে 6 জনই চিহ্নিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের। হামলার সময় যারা সক্রিয় ছিলেন বলে দাবি করা হয়েছে। নগরীর কোতোয়ালি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়, তবে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদে তাদের আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এর আগে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের 6 নেতাকে আটক করেছে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাত 11টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নেয়। গোপন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেগুলোকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে সামগ্রিক বিষয়টাকে মূল্যায়ন করার চেষ্টা করছি যে এই ঘটনার সাথে কারা জড়িত, কারা হুকুমদাতা বা কারা ফিল্ডে থেকে এই নির্দেশ বাস্তবায়ন করেছে, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের সদস্যরা আমাদের শহরে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের যে মোবাইল পেট্রোলগুলো সেগুলো আমরা বৃদ্ধি করেছি। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আজহার লিমন। আজহার, জানতে চাই যে এই যে চট্টগ্রামে আইনজীবী হত্যার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখান থেকেও কি একই দাবি উঠেছে কিনা, কিংবা এই সমাবেশ থেকে তারা আর কি বলেছে? না, সম্প্রতি সমাবেশটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এই গতকাল চট্টগ্রামের আদালত চত্বরে এই রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, ওনাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার জন্য দোয়া মোনাজাত করে মূলত এই অনুষ্ঠানটি শেষ হয়েছে। ইসকনকে নিষিদ্ধের দাবিটা ওরা এইভাবে করেছে, এভাবে যুক্তি দিয়েছে, যেটি আমরা এই বক্তব্যে যেটি শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এখন হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ, উনি বলেছেন যে ইসকনের যে উগ্রবাদী কার্যক্রম এটি নিয়ে তো ভারতেও কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে তারা উল্লেখ করেছেন যে ইসকন শুধু মানে বাংলাদেশ নয় উপমহাদেশে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের দাবি। তো এবং এই ইসকনের যে প্রতিষ্ঠাকালীন সময়েই যারা সনাতনী ধর্মগুরু ছিলেন তারা ইসকনের বিরোধিতা করেছিলেন, এরকম নানান ইতিহাস তিনি উপস্থাপন করে বলেছেন যে বাংলাদেশেও অন্তত বিদেশি একটা সংগঠন হিসাবে, জঙ্গি সংগঠন হিসেবে বা তারা এই যে কাজটা করেছে সেটির ভিত্তিতে ইসকনকে নিষিদ্ধ করা সরকারের উচিত। নানান ধরনের আলটিমেটাম দিয়েছে, যেটি আব্দুল হান্নান মাসুদ উনি এবং এখানে তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করাই আসলে এখানে বক্তব্য দিয়েছে। যারা গণঅভ্যুত্থানের কেন্দ্রে ছিল তারা আবার এখানে দেখলাম যে আরেকবার এখানে একত্রিত হয়েছে। তারা সবাই দুই দিকের গণমাধ্যম অর্থাৎ বাংলাদেশি বা দেশীয় গণমাধ্যমের ভূমিকা এবং ভারতের গণমাধ্যমের ভূমিকা, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার, এই চারটি বিষয়ের কিন্তু সমালোচনা করেছে নানাভাবে। যেমন তারা বলেছে যে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে ভারতের গণমাধ্যম যেভাবে সামনে এনেছে প্রকৃত চিত্র যে তা নয়, সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার সেটি বা বহির্বিশ্বকে কিংবা ভারতকে সেটি স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে। এখানে একজন যিনি সমন্বয়ক, ওনার নাম নুসরাত তাবাসসুম, উনি কিন্তু এই ভাষাই বলেছেন। আবার আমরা যেটি দেখেছি যে এখানে আব্দুল হান্নান মাসুদ উনি বলেছেন যে দেশীয় কিছু মিডিয়া, আমি সেই মিডিয়াগুলোর ওনারা যেভাবে বলেছেন যে এখনও এই দাড়ি কমার পরিবর্তনের মাধ্যমে তারা আসলে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। তারা বলতে চাইছে যে বাংলাদেশি গণমাধ্যমের প্রতিও তারা একটা বড় আহ্বান রাখছে যে সব ধরনের অপপ্রচার বা গুজবের বিরুদ্ধে, বিশেষ করে ভারত থেকে যেগুলো হয় সেগুলোর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এই সাইফুল ইসলাম আলিফ যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে ভারত বিরোধী অবস্থানের কারণেই তাদের ভাষায় তাকে শহীদ করা হয়েছে, এটি তারা উল্লেখ করেছেন এবং তারা বলেছেন যে এই যে দেশের জন্য প্রাণ দেবার যে প্রবণতা এটি তাদেরও রয়েছে এবং তারা কোনোভাবেই, তাদের ভাষায় এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ, এই বাংলাদেশের মাটিতে তাদের ভাষায় তারা বলছে যে দিল্লির কোনো চক্রান্ত তারা সফল হতে দেবে না। এই ধরনের বক্তব্যগুলো তারা বলেছে। এখানে কথা বলেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যিনি কাজ করছেন এখন উমামা ফাতেমা, উনি বলেছেন যে এই সমস্ত কিছুর পেছনে এই চট্টগ্রামের ঘটনার ক্ষেত্রেও কিন্তু আজমা নাসিরউদ্দিনকে উনি কোট করেছেন যে ইসকনের মধ্যে আজমা নাসিরউদ্দিনের লোক ঢুকে পড়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা পেছন থেকে ইন্ধন দিয়েছে। তিনি বলেছেন যে যতদিন এই গণহত্যা বা এই গণঅভ্যুত্থান দমনের জন্য আওয়ামী লীগের যে একটা মানবতা বিরোধী অপরাধ, তার ভাষায় সেই আওয়ামী লীগের যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এই জাতীয় যে সংহতি সেটি বিনষ্ট হবার সংখ্যা থেকেই যাচ্ছে। তো এই মাত্র তো অনুষ্ঠানটি শেষ হলো। তো এই ছিল মোটামুটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশের আমার কাছে থাকা সবশেষ। দেশকে বাঁচাতে বিভাজন নয়, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ড্যাবের আলোচনায়
এই আহ্বান জানান তিনি। এছাড়া জনগণকে বিভ্রান্ত করে এমন মন্তব্য না করতে সরকারের দায়িত্বশীলদের প্রতিও আহ্বান ছিল তার। ফখরুল বলেন, দেশে বিদেশে কিছু দায়িত্বহীন মানুষ জাতিকে উস্কে দিয়ে বিভাজন সৃষ্টি করছে। পত্রিকার অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পতিত আওয়ামী লীগ ইস্যু তৈরির অপচেষ্টা করছে। তাদের আইনের আওতায় না আনা হলে দেশে বিশৃঙ্খলা বাড়বে। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশে এই রকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে, যা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 2 দিনের রিমান্ডে। বুধবার সকালে প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত। পাশাপাশি বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 16 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড ও গ্রেপ্তারের যৌক্তিকতা তুলে ধরেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা একাধিক আসামির জামিন চান, আদালত তা নামঞ্জুর করেন। আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয়, রিমান্ড শুনানি হয়, তখন আসামিপক্ষের আইনজীবীরা কথা বলতে চায় তারা অসুস্থ, তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই, তাদের শরীরের এই অঙ্গ নাই, এই অবস্থা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, এই ধরনের বক্তব্য রাখে। যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয়, তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। এই মামলায় অ্যাডভোকেট আনিসুল হক ঘটনার সাথে সম্পৃক্ত না এবং ঘটনার সাথে জড়িত না। আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই, উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, দেশের জন্য জাতির জন্য কাজ করে গিয়েছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি, আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাবুল আক্তারে 3 বছর 7 মাস ধরে কারাগারে আছেন। এই বিবেচনায় আদালত তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই সময় এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার 5 লাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে একটি হত্যা মামলা করেন। 2021 সালে বাবুল আক্তারকে গ্রেপ্তার করে তাকে এই মামলায় আসামি করা হয়। সাবেক এসপি জনাব বাবুল আক্তারকে আজকে হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। তিনি ইতোমধ্যে 3 বছর 7 মাস কারা অন্তরীণ ছিলেন এবং তার বিরুদ্ধে অন্যান্য যে মামলা আছে, কোনো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং কোনো মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। এই জন্য এই মামলার আদেশ নিম্ন আদালতে যাওয়ার পরে কারাগার থেকে মুক্তিতে তার আর কোনো বাধা থাকবে না।
10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এমনটা বলেন। এ সময় তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যতে স্বস্তি ফিরছে। টিসিবি ওটা করবে না, ওটা টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনার কর 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি। ডিম আমদানি দেশীয় উৎপাদনকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমদানি নিরুৎসাহিত করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ে দায়িত্ব নেওয়ার 100 দিন উপলক্ষে গণমাধ্যমের সাথে বৈঠকে এ কথা বলেন ফরিদা আক্তার। এ সময় গেল 3 মাসে নতুন সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, ভারতের সাথে সমন্বয় করে মৎস্য প্রজনন মৌসুমে আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি রপ্তানি নিষিদ্ধ হলেও প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য ইলিশ রপ্তানি প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নিরীক্ষা চালাচ্ছে মন্ত্রণালয়। আরও একটু শনাক্ত করেছে যে আসলে সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কারণ বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছে 4.5 কোটির যে প্রথম অনুমতি ছিল সেটাও আসেনি। এবং আমরা কিন্তু একটা আমাদের দিক থেকে প্রাণী সম্পদের দিক থেকে একটা উদ্বেগ প্রকাশ করেছে, এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছি। কারণ আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। দুর্নীতির অভিযোগে 2017 সালে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অব্যাহতি পেয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। মামলার ইজাহার থেকে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 9,30,473 টাকা অর্জনের অভিযোগ তুলে 2017 সালের 12 এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ পাটোয়ারি। তদন্ত শেষে চলতি বছরের 3 সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে দুদক। 27 নভেম্বর দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাকে মামলা দায়ী হতে অব্যাহতি দেন। আমরা আজকে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে ওনার মামলার তারিখ ছিল, আমরা ওনার হাজিরে দিয়েছি। শুনানি শেষে বিজ্ঞ আদালত ওনাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা হলো, এই মামলাটি আসলে মামলার জন্য করা হয়নি। এই মামলাটি করা হয়েছে শুধুমাত্র উনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। ওনাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলাটা দায়ের করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের হিজবুল্লাহর সাথে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলকে কূটনীতিকভাবে আরও কোণঠাসা করে ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্ব নেতারা বারবার গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে গুরুত্ব দিলেও হিজবুল্লাহর সাথে সমঝোতা করার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপাবলিকান শিবির বলছে যুদ্ধবিরতির মূল কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পের। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। তাহলে কি এবার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ফিলিস্তিনের গাজায় হামাস নির্মূল অভিযানে নামতে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী? গেল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, তখন থেকেই হতভাগ্য ফিলিস্তিনিদের পরিণতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। 60 দিনের সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত তেল আবিবকে কূটনৈতিকভাবে চাপে রাখবে এমন ব্যাখ্যাও দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর নজর এখন গাজার দিকে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে আগামী 2 মাস সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে এমন আভাসও পাওয়া যাচ্ছে। তবে এমনটা হলে ইসরায়েল বিশ্ব রাজনীতির শক্তিশালী বলয় থেকে আবারও ছিটকে যাবে, যা নেতানিয়াহুকে আরও বেশি কোণঠাসা করে ফেলতে পারে এমন ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিশ্ব নেতাদের উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নেতানিয়াহুকে কতখানি সমর্থন দেবে তা নিয়েও শঙ্কা থেকেই যাচ্ছে।
Israel's in an incredibly precarious situation strategically. Right now, they are seeing really diminishing returns in their campaign in Gaza, and any continued conflict there, which continues to present a humanitarian disaster. যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত হিজবুল্লাহর জন্য ইতিবাচক হতে যাচ্ছে এমন বিশ্লেষণও হাজির করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর পর লেবাননের এই সশস্ত্র সংগঠনটি তাদের একাধিক শীর্ষ নেতাকে হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে সামরিক সরঞ্জাম, গুরুত্বপূর্ণ অবকাঠামো। আগামী 60 দিনের বিরতি কাজে লাগিয়ে হিজবুল্লাহ তার সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে এমন আভাস দিচ্ছেন কোনো বিশ্লেষক। প্রতি সপ্তাহে নিজ দেশে জনরোষের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। জিম্মি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ সাধারণ ইসরায়েলিরা। লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকরের সাফল্য নেতানিয়াহুর ঝুলিতে কোনো বাড়তি পয়েন্ট যোগ করবে না বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। বরং হামাসের সাথে সমঝোতায় আসতে না পারার ব্যর্থতা আরও ফলাও করে প্রকাশ পাবে এমনটাই আশঙ্কা তাদের। এদিকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে, এটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাজ অফ অনারের মতো ধারণ করতে চাইলেও সেখানে ফোড়ন কাটছে রিপাবলিকান শিবির। মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসনের এমন উদ্যোগে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই লাভবান হবেন, এমনটাই দাবি নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রচার দলের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভিসার জন্য মার্কিন দূতাবাসে খালেদা জিয়া, চ্যারিটেবল ও বড় পুকুরিয়া মামলায় খালাস, 37টির মধ্যে 28টির নিষ্পত্তি। চট্টগ্রামে সরকারি কৌশলী সাইফুলের জানাজায় মানুষের ঢল, হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। আইনজীবী হত্যায় গ্রেপ্তারদের 6 জনের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের। ইসকন সন্ত্রাসী সংগঠন, হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল। Again a huge appeal and given. Bangladesh go on to beat Ireland to lead the series. এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 154 রানের জয় টাইগ্রেসদের। মিরপুরের হোম গ্রাউন্ডে শারমিন ফারজানাদের দাপট। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।